আপনাদের সকলকে স্বাগত রোল সাউন্ড গপ্পর নতুন পর্বে। আজ আমরা শুনতে চলেছি এক অনন্য স্বাদের হরর কমেডি, নাম ভূতের নিমন্ত্রণ, যার রচয়িতা বাংলা জনপ্রিয় সাহিত্যের এক অতি পরিচিত নাম শ্রী স্বপন কুমার। শ্রী স্বপন কুমার ছিলেন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় গল্পকার ও লেখক, যার আসল নাম ছিল শ্রী সমরেন্দ্রনাথ পাণ্ডে। তার লেখার ধরন ছিল একেবারে অন্যরকম। রহস্য, রোমাঞ্চ, হাস্যরস আর কল্পনার দুরন্ত মিশেলে গড়ে তুলতেন একের পর এক জনপ্রিয় গল্প। বিশেষ করে গ্রামীণ বাংলার প্রেক্ষাপট, সাদামাটা মানুষের চরিত্র আর সেই সাথে রোমাঞ্চ আর ভয়ের আবহ, এই সবের মিশেলে স্বপন কুমার বাংলার পাঠকদের মনে তৈরি করেছিলেন এক আলাদা জায়গা। তিনি জ্যোতিষচর্চাতেও এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শ্রী ভৃগু নাম নিয়ে। তার লেখা বাদামি হায়নার কবলে, কালো নেকড়ের মরণ ফাঁদ বা কালো ছায়া আজও অনেকের কাছে স্মৃতিমধুর। আজকের গল্প ভূতের নিমন্ত্রণ সেই স্বপন কুমারীয় ঘরানার এক চমৎকার নিদর্শন। গ্রামের এক সাধারণ মানুষ গুণধর, যিনি এক রাতে রওনা দিয়েছেন তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। চাঁদের আলো আর রাতের নীরবতার মাঝে গ্রামের ফাঁকা রাস্তা ধরে চলেছেন তিনি। কিন্তু সেই পথ সহজ নয়। মাঝপথেই হয়ে যান এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি। আজকের গল্পে থাকছে হাস্যরসের সাথে টান টান উত্তেজনা, একেবারে ক্লাসিক বাংলা ভৌতিক কৌতুকের স্বাদ। চলুন আজকের গল্পে ডুব দেওয়া যাক। শুরু হচ্ছে শ্রী স্বপন কুমার রচিত ভূতের নিমন্ত্রণ। গুণধর কাহারের বাড়ি পলাশপুরের দক্ষিণ পাড়ায়। কালো লিকলিকে বাঁশের মতন তার চেহারা, লম্বায় প্রায় 6 ফুট, সারা মুখে বসন্তের দাগ, একটা চোখ নষ্ট হয়ে গেছে। গুণধরের বাড়ি একেবারে গ্রামের শেষ প্রান্তে। বাড়ির চারপাশ দিয়ে গোটা কয়েক বাঁশের ঝাড়। দিনের বেলাতেই তাই ওদিকে মানুষের যেতে গা ছমছম করে। রাতের বেলা ওদিকে যাওয়ার কথা কেউ চিন্তাই করে না। গুণধর কাহারের বউ মোক্ষদা। গুণধরের মতন সরু পাকাঠির মতো চেহারা মোক্ষদার নয়। তাকে ছোটখাটো একটা দানবী বললেও ভুল হবে না। যেমনি তার শরীর, তেমনি তার ভারী গলা। গুণধরের সঙ্গে সে যদি স্বাভাবিকভাবে কথাবার্তাও বলে, তবু মনে হয় যেন ঝগড়া করছে দুজনে মিলে। মোক্ষদারও গায়ের রং কালো, মাথায় চুল নেই, একটা কদাকার চেহারা যাকে বলে। দুজনের চেহারার এই মিল সচরাচর দেখা যায় না। গুণধরকে লোকে যেমন ভয় করে, মানেও তেমনি। কত কি জানে গুণধর। এহেন গুণধরও কিন্তু মোক্ষদাকে ভয় করে চলে। কালীর তাথই নৃত্য কেউ চোখে দেখেনি, কিন্তু মোক্ষদা গুণধরের ঝগড়া দেখলে হয়তো তার কিছুটা অনুভব করা যায়। লঙ্কাকাণ্ডের সঙ্গেও তাদের ঝগড়ার তুলনা করা চলে। কয়েকদিন আগেও ওদের সেই লঙ্কাকাণ্ড বা তাথই নৃত্য যাই বলি না কেন, ঝগড়া হয়ে গেল। সকালে উঠে মোক্ষদা বলছিল, চাল যা আছে আজ যদিও হয়, কাল কিন্তু হবে না। চালের ব্যবস্থা করো কিন্তু। উত্তরে গুণধর বলেছিল, এই তো সেদিন এক গাদা চাল নিয়ে এলাম, তা এর মধ্যে ফুরিয়ে গেল। সেদিন বলতে তো 7 দিন হয়ে গেল, আর এক গাদা চাল মানে তো আধমন চাল। তা বলি 7 দিনে আধমন চাল কি কম হয়? কম হবে কেন? একটু কম খেলেই চলে। হ্যাঁ, মানে বলছো আমি বেশি খাই? না 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 না, ওই বেশি খাবে কেন? তবে 3 বেলা 3 আধা 1.5 চাল একা তোমারই লাগে কি না? এই আমার 1.5 লাগে না তোর 1.5 লাগে? হিসাব করে কথা বলিস কিন্তু। হিসাব করে কথা বলবো? হ্যাঁ। হ্যাঁ, তুই আগে মুখ সামলে কথা বল। কি? নিজের চোখে দেখে তবে বলিস কার কত চাল লাগে আর কে কত ভাত খায়। তবে রে, এই দেখতে তো ওই তাল পাতার সেপাই, না দেখলে কেউ বিশ্বাস করবে না যে ওই লোকে এত ভাত খেতে পারে। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে তুই খাওয়ার খোটা দিস? আমি 1.5 চালের ভাত খাই? তো খাই তো বেশ করি, নিজের রোজগারে খাই। তোর বাপ ভাইয়ের খেতে যাই? ওই বাপ ভাই তুলবি না, বাপ ভাই তুলবি না বলছি। বাপ ভাইরা কি তোরই খেতে আসে যে তুই কথায় কথায় তাদের নিয়ে টানাটানি করিস?
লজ্জা করে না? লজ্জা করে না তোর? এই তো সেদিনও এক কলসি গুড় নিয়ে এলি, তাদের না খেলে আর দিন চলতো তোর? সেদিন নিয়ে এলাম না, সে তার 6 মাসের কথা। আর সে গুড় কি আমি খেয়েছি? সে তো তুইও খেয়ে পুরলি। হ্যাঁ, খেতেও পারিস, খাচ্ছিস, শরীর করছিস, আবার বলিস খাস না। খাস না তবে কি এমনি এমনি হাতের মতো শরীর হচ্ছে? হ্যাঁ, 7 কুমিরে খেয়ে শেষ করতে পারে না তোকে, এমন গতর তোর। তুই আমার শরীর দেখছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কি দেখাবি তুই? হ্যাঁ, এই দাঁড়া, তোর এই, হচ্ছে আজকে। এই, 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 না, না, এই, দাঁড়া। দূরে, 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 এদিকে আয়, দূরে, এদিকে দূরে। আয়। এই, এই বলে মোক্ষদা ছুটল মুড়ো ঝাঁটা আনতে, আর গুণধর ছুটল চালের সন্ধানে। এ ঝগড়া তাদের নিত্যদিন। কখন যে কোন কথায় ঝগড়া বেঁধে যাবে তা কেউ বলতে পারে না। গুণধরের গুণের শেষ নেই, এমন কাজ নেই যা সে পারে না। ঘরামির কাজ, চাষ করা, ঝুড়ি বোনা, মাছ ধরা, জাল বোনা ইত্যাদি যে কোনো কাজে ওকে লাগানো যায়। ও 1 নম্বরের কারিগর। সেখানে কাজের তাই অভাব নেই গুণধরের। কিন্তু হলেই হবে কি, এত কাজ করেও তার দৈন্য দশা ঘোচে না। ঘোচে না অভাব অনটন। আর শেষ হয় না মোক্ষদার সঙ্গে তার ঝগড়াঝাটি। আবার দুজনের ভাবও খুব। গুণধর পিঠে খেতে ভালোবাসে। ঘরে গুড় থাকলে মাঝে মধ্যে মোক্ষদা চাল কুটতে বসে। একটু আধটু চাল কুটলে অবশ্য চলে না, কম করেও 5 চাল কুটতে হয় তাকে। 2-4খানা পিঠে করলেও চলে না। পিঠে করলে আর ভাতই খায় না গুণধর। চুষি আর পাটিসাপটা পিঠেই বেশি প্রিয় ওর। মোক্ষদা আবার পুলি পিঠে ভালোবাসে। সেজন্য পিঠে করলেও কোনোবারই 2-1 ভাগে হয় না, ভাগে ভাগে করতে হয়। এই পিঠে নিয়েই আবার সেদিন তাদের ঝগড়া বেঁধে গেল। সেদিন মোক্ষদা পিঠেও করেছে অনেক। অত পিঠে কে খাবে? তাই সে গুণধরকে বলেছিল, হ্যাঁ গো, শুনছ? কে? যদি রাগ না করো তবে একটা কথা বলি। এই তোমার কথায় রাগ করবো? হাসালে তুমি। রাগ করো না আবার। আমার একটু কিছু দোষ পেলাই তো তুমি ফোঁস ফোঁস করতে থাকো। এই দেখো, এই 7 সকালে মিথ্যে মিথ্যে বলে শুধু শুধু ঝগড়া বাঁধিও না। মিথ্যে কথা আমি একেবারে সহ্য করতে পারি না। মিথ্যে কথা হলো? তা কি খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করো না তুমি। ঝগড়া আমি করি? না না, ঝগড়া আমি করি না, তুমি করো। তোমার সবটাতেই তো খিটখিটানি। আমার সব কথাই খিটখিটানি? হ্যাঁ? 7 সকালে বাসি হাতে বাসি মুখে আমার ডাহা মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, তোমার ধম্মে সইবে ভেবেছ? আরে খেতে তার ধম্ম, তোর মুখে ধম্মের কথা মানায় না। আমার মুখে মানায় না? না, মানায় না। তোমার মুখে মানায়? কত বড় আমার ধম্মপুত্র যুধিষ্ঠির রে! এই দেখো দেখো, যেমন মানুষ তেমনি থাকিস। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করতে চাস না, এই বলে দিলাম। বেশ, কি করবে তুমি? হ্যাঁ, আমাকে মারবে নাকি? কথায় কথায় গায়ে হাত দেওয়া তোমার বংশে আছে নিশ্চয়। না হলে মেয়ে ছেলের গায়ে অমন কথায় কথায় কেউ হাত দেয় না। এই 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 এই, এই বংশ তুলে কথা বলবি না বলে দিচ্ছি, বংশ তুলে কথা বলবি না। তুই কত বড় খানদানি বংশের মেয়ে তা আমার জানতে বাকি নেই। কি কি জানো তুমি? জানি। হ্যাঁ, প্রায়ই এই কথা শুনি। আজ না বললে ছাড়বো না। আচ্ছা, কি ধরবি? আমার বাপ ভাই চোর না ছেঁচোর যে সব সময় তুমি এই কথা বলবে? হ্যাঁ, চুরি করলে তো বরং ভালো ছিল, এত তার উপরে একেবারে ডাকাতি। বিধবা সম্পত্তি ফাঁকি দেওয়া হয়তো ধম্মে সইবে না, ধম্মে সইবে না। মালা তিলক পরে বৈষ্ণব সাজলে কি হবে? ধম্ম ছেড়ে কথা কইবে না। কি তুই আমার বাপ ভাইয়ের ধর্ম দেখছিস? দেখছি। তোর মুখে কুষ্ঠ ব্যাধি হবে। তোর মুখে হবে? বিধবার সম্পত্তি ফাঁকি দেছে, হ্যাঁ, করে 7-20 টাকা গুনে নিল আমার সামনে। কত টাকা? এখন বলে কিনা ফাঁকি দেছে। আরে জমির দাম যদি এখন ধা করে বেড়ে যায়, তার জন্য কি আমার বাপ ভাই দায়ী? এই মুখ সামলে কথা বলবি, কিন্তু বলে দিচ্ছি, মুখ সামলে কথা বলবি। তুই করা তোর এখনই খুঁজিয়ে দেবো। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা, তোরও হতাই হয়েছে। বাপ ভাইয়ের বদনাম ঢাকতে তোর গলাতে একটু চড়া করতেই হবে, তাই বেশি চড়া করিস না। বুঝলি তো? তবে বেশি চড়া করিস না, আমার কাছে ওসব চলবে না। আমি কারো খাই পড়ি না যে ঢাক গুড় করে কথা বলবো।
হক কথা বলতে আমার বাবাকেও ছেড়ে আমি কথা কইনি কোনোদিন। আর মিথ্যে বলতেই বা যাবো কেন আমি? আমি কি কারো 2 পয়সা খেয়েছি যে মিথ্যে কথা বলবো? তাই বল, এতক্ষণে কতটা পরিষ্কার হলো। এটা করে নে। তোমাকে কিছু ঘুষ দেয়নি বলে তোমার এত রাগ হয়েছে, তাই কি? না? তবে সে গুড়ে বালি, কারো বোনা ধানে মই দেয়নি আমার বাপ ভাই যে তাদের ঘুষ দিতে হবে। এখনো বলছি চুপ কর। যা জানিস না তা নিয়ে পেলা ফ্যাচ ফ্যাচ করিস না। তোমার নরম কথায় আমি আর ভুলছি না, আমি আবার সহজে ছাড়ব না। এ কথা আমি বাপ ভাইকে বলবো, তবে ছাড়বো। যা 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 যা, এখনই বলকে যা যা। হ্যাঁ, তোর বাপ ভাইয়ের ভয়ে আমি একেবারে ইঁদুরের গর্তে ঢুকে গিয়েছি। কত বড় বাপ সোহাগী মেয়ে রে। সকালবেলায় উঠেই যত উটকো ঝামেলা। তা আজকের দিনটারই একবারে দফা রফা হয়ে গেল যত সব। গুণধর রণে ভঙ্গ দিয়েই হোক আর যে জন্যই হোক বাড়ি থেকে বের হয়ে গেল। যাবার সময় মোক্ষদা বলল, এই যে তেজ করে বেরিয়ে যাচ্ছ, এইসব পিন্ডি তবে গিলবে কে? হ্যাঁ, খেয়ে দে তারপর চুলে যাও না কেন? পিন্ডি তোর বাপ ভাইকে খাওয়া গিয়ে যা। আর তুই বসে বসে গেল, তোর কম পড়বে বলেই তো 7 সকালে ঝগড়া বাঁধিয়ে দিলি। গুণধর সত্যি সত্যি বেরিয়ে গেল। গুণধর বেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছু সময় ধরে মোক্ষদা গজগজ করতে লাগল। শেষে একটু নরম হলো। কিসের থেকে যে কি হয়ে যায় আগে থেকে তা বোঝা যায় না। ভালো কথা বলতে গিয়ে যে এমন লঙ্কাকাণ্ড বেঁধে যাবে তা জানলে কে বলতে যেত সে কথা। কথাটাও বলাই হলো না, উপরন্তু কারো খাওয়া দাওয়া পর্যন্ত হলো না। লোকটা বাসি পিঠে খেতে ভালোবাসে। কাল পিঠে করতে করতে রাত 2টো। অত রাতে আর কে খায় ওসব? মোক্ষদা মুখেও দেয়নি। এমনিতেই তার গা গুলোচ্ছিল। তারপর ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকতে থাকতে কোমরে এমন ব্যথা হয়েছে যে নড়াচড়ার ক্ষমতা নেই আজ তার। গুণধর 2-4খানা খেয়েছিল রাত্রে, আর সব ধরাই পড়ে রয়েছে। মোক্ষদা ভেবেছিল সকালে খাওয়ার পর 4টি পিঠে বাপের বাড়ি পাঠিয়ে দেবে গুণধরকে দিয়ে। তাদের কে করে দেয়? মা নেই, ছোট একটা বোনের ওপর সংসার। ভগবানের কৃপায় অভাব অনটন নেই। কাজের মানুষের যা অভাব, ভাইটাকে বিয়ে না দিলে আর হচ্ছে না। ছোট বোন কোনো রকমে 2টো ভাতে ভাত নামিয়ে দিতে পারে, কিন্তু ভালো মন্দ কিছু করার ক্ষমতা এখনও তার হয়নি। তাই ভালো মন্দ কিছু করলে মোক্ষদা তাদের পাঠিয়ে দেয়। মিথ্যা বলবে না, গুণধরও তাতে কোনো আপত্তি করে না, বরং সে নিজে গিয়েই দিয়ে আসে সেসব। আজ সকালেই সেই কথাই তাকে বলতে গিয়েছিল মোক্ষদা। ভেবেছিল এত পিঠে করেছে, গুণধরকে দিয়ে যদি কিছু পাঠিয়ে দেওয়া যায় বাপের বাড়িতে। কিন্তু পোড়া কপাল আর কাকে বলে? ভাবল এক আর হলো এক। এত কিছুর পরে আর কি বাপের বাড়ির কথা মুখে আনতে পারবে সে? রাগ করে বের হলো। কখন ফিরবে কে জানে। রাগ তো নয়, চণ্ডাল। রাগলে আর জ্ঞান থাকে না লোকটার। তখন মুখে যা তা বলা থেকে মারধর করতে পর্যন্ত ছাড়ে না। কিন্তু যখন আবার মাথা ঠান্ডা থাকে তখন সবার জন্যে কত মায়া মমতা, কত কর্তব্য জ্ঞান। নিজে না খেয়ে পরকে খাওয়াতে তখন দ্বিধাবোধ পর্যন্ত করে না। ভালো মন্দ কিছু হলে গুণধরই বলে, বলছি দাও, তোমার বাপের বাড়ি কিছু দিয়ে আসি। ওরা তো আর এসব খেতে পারে না, কে করবে ওদের যে খাবে। আমার না হয় একটু কষ্ট হবে, তার কি করা যায়? আত্মীয় স্বজনের জন্য যদি এইটুকু না করতে পারি, তাহলে আর আত্মীয় বলছে কেন? এই আসে করে দুপুর গড়িয়ে গেল, কিন্তু গুণধরের আর দেখা নেই। করবে না করেও 2টো ভাতে ভাত করে রাখল মোক্ষদা। লোকটার মর্জি বোঝা ভার। পিঠে খেতে ভালোবাসলেও যদি বলে ভাত খাবো, আর তা যদি না দিতে পারে তখন হয়তো আবার বেঁধে যাবে গণ্ডগোল। দুপুর গড়িয়ে যাবার পর মোক্ষদার বকবকানি আবার বাড়ল। কি মানুষ রে বাবা, না খেয়ে কোন চুলোয় গিয়ে পড়ে আছে কে জানে। তবে যে চুলোতেই যাক, গরম ভাত নিয়ে সেখানে বসে নেই কেউই। একমাত্র ওই গাঁজার আড্ডা ছাড়া আর যাবেই বা কোথায়? তার হয়েছে যত জ্বালা। শেষ পর্যন্ত গুণধর এলো। মুখে কোনো কথা নেই, মোক্ষদাও কোনো কথা বলল না। কি বলবে, শেষে আবার বেঁধে যাবে ঝগড়া। তার চেয়ে চুপচাপ থাকাই ভালো। কিছু সময় পরে গুণধরই ডাক দিল,
কই গো, এ খেতে দেবে না নাকি? মোক্ষদা মুখে কিছু না বলে চুপচাপ ভাত বেড়ে দিল, তার সঙ্গে ভাগে ভাগে পিঠে। মোক্ষদা কিছু বলছে না দেখে গুণধর আরেকটু নরম হলো, বলল, না না, তুমি কেন একেবারে, বেলা তো আর কম হলো না। কে একটা হাঁড়িতে করে কিছু পিঠে কুচিয়ে দাও, তোমার বাপের বাড়ি দিয়ে আসি। না, এত বেলা করে আর অত দূরে যেতে হবে না কো। আরে দূর আর কোথায়, 2 ক্রোশ পথও দেখতে দেখতে চলে যাব। রাতটা ওখানে থেকে কাল সকালে আবার রওনা দিয়ে দেবো, কি বলো? যেতে রাত হয়ে যাবে, পাশে অত বড় শ্মশান, পিঠে নিয়ে আর এত বেলায় যে কাজ নেই। যাবেই যদি তবে তবে আর সকালে উঠেই অমন ঝগড়া বাঁধালে কেন? হ্যাঁ, আরে রেখে দাও তোমার শ্মশান। শ্মশান মশান আমার কি করবে? গুণধরের চেহারা দেখলে আর কারো এগোতে সাহস হবে না গো। তা যদি যাও তাহলে আর দেরি করে লাভ নেই, এই এখনই বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি গুছিয়ে দাও দেখি, সব ঘুরেই আসি। মোক্ষদা একটা হাঁড়িতে করে সব গুছিয়ে দিল। গুণধর সেটা নিয়ে লম্বা লম্বা পা ফেলে রওনা দিল। পাক্কা 2 ক্রোশ পথ, নেহাত কম না। আড়াআড়ি মাঠের মধ্যে দিয়ে যায় গুণধর। ঘুরে গেলে আরও কিছু পথ বেশি হাঁটতে হয়। মোক্ষদার বাবা ষষ্ঠীচরণ গাইনের বাড়ি খলিশখালী। খলিশখালী যেতে পড়ে পদ্মদিঘি। পদ্মদিঘির পাড়ে বিরাট বটগাছ, আর তার পাশেই মস্ত শ্মশান। পদ্মদিঘির নাম শুনলে অনেকে ভয়ে ঠক ঠক করে কাঁপে। ভূত প্রেতের ছড়াছড়ি নাকি ওখানে। রাত বেরাতে কোনো মরা নিয়ে সহসা কেউ যেতে চায় না ওই শ্মশানে। কবে কোন মরা নাকি উধাও হয়ে গেছিল শ্মশান থেকে, কোন মরা চিতার ওপর উঠে বসেছিল, কার কাপড় ধরে টেনেছিল কবে, এই ধরনের কত কথার যে চল আছে তার ঠিক নেই। গুণধরের এ রাস্তা চেনা, অনেকবারই যাওয়া আসা করেছে সে। ভয় ডর কাকে বলে তা খুব একটা জানে না গুণধর। সন্ধ্যা না হলেও সন্ধ্যার ঘোর লেগেছে চারিদিকে। পদ্মদিঘির শ্মশানে এসে পড়েছে গুণধর। বটগাছটা মাঠের মধ্যে যেন একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, যেন সতর্ক করে দিয়ে বলছে, সাবধান, এখানে ভূতের রাজত্ব, একটু বুঝে শুনে চলাফেরা করো সব। গুণধর সব সতর্কবার্তার ধার ধারে না, হন হন করেই সে হেঁটে চলেছে। বটগাছটার পাশ দিয়ে যেতে যেতে কাদের যেন একটা ফিস ফিস কথা কানে গেল তার। এদিক ওদিক তাকালো একবার সে, কিন্তু না, কেউ কোথাও তো নেই। পাখির ডাক হবে হয়তো। যাকগে, ওদিকে কান দিলে চলবে না তার, এখনো অনেকটা পথ বাকি। তাড়াতাড়ি পা চালালো গুণধর। কিন্তু এবার আরো স্পষ্ট শুনতে পেল যে কে যেন বলছে, ও দাদা, দুটো পিঠে দিয়ে যাও না। গুণধর এবারও এদিক ওদিক তাকালো, না, কেউ তো কোথাও নেই। তবে কয়েক পা এগোতেই আবার শুনতে পায়, ও দাদা, আরে কম শোনো নাকি? অত পিঠে নিয়ে যাচ্ছ শ্বশুর বাড়ি, আমাদের 2খানা দিয়ে গেলে আর কম পড়বে না। দিয়ে যাও না 2খানা পিঠে, কতদিন পিঠে খাইনি। আহা, কি গন্ধ বেরিয়েছে পিঠে থেকে। চুষি, পাটিসাপটা, পুলি নিশ্চয়। গুণধর এবার বিরক্ত হলো। কে রে? হ্যাঁ, আমার বড় কুটুম এলেন, অত দূর থেকে পিঠে বয়ে নিয়ে এসে নাকি তাকে খাওয়াতে হবে। তা আবার আড়ালে আবডালে চাওয়া কেন? বলি সামনে আসতে বুঝি সাহস হচ্ছে না? সাহস হবে না কেন? সাহস ঠিক আছে, কিন্তু তুমি পিঠে খাওয়াবে আর আমরা তোমার অপকার করব, তাই কি কখনো হয়?
এতটা নিমো খারাপ নই আমরা। পিঠে খাওয়াবো? হ্যাঁ, তা সে বান্দা গুণধরকে পাওনি? অত সহজে ভয় পাওয়ার লোক আমি নই হে। বাপের বেটা হলে সামনে আয়, সামনে আয়, দেখি কত বড় হিম্মত ধরিস। আমি একা বলে ভাবিস না যে হাঁড়ি ফেলে লেজ গুটিয়ে দৌড় দেবো। সে আমাকে পাওনি। আহা, রাগ করছো কেন গুণধর দাদা? আমরা কি আর তোমার ক্ষমতার কথা অস্বীকার করছি? আমাদের ঝগড়া করারও ইচ্ছে নেই। আমরা আপোষ রফায় আসতে চাই। সে আপোষও খুব সহজ সরল, কোনো রকম ছলচাতুরি নেই তার মধ্যে। কিন্তু তাতে যদি তুমি রাজি না হও, তখন অবশ্য বাধ্য হয়ে আমাদের অন্য পথ ধরতে হবে। তার জন্য কিন্তু শেষে আমাদের দোষ দিও না। কি কি মানে তোদের সেই অন্য পথ কি? আমাদের সেই পথের কথা শোনার আগে আমাদের ব্যাপারটা তাহলে দেখে নাও দাদা। আমাদের দেখলেই বুঝবে পথটা আসলে কি। এই কথা বলে একদল ভূত হা হা হি হি চি চি করে হাসতে হাসতে গুণধরের সামনে এসে হাজির হলো। জনশূন্য ফাঁকা মাঠ, 2-1 মাইলের মধ্যে কোনো লোকবসতি নেই। রাতের আধার ঘনিয়ে আসছে পা পা করে। খলিশ খালির পদ্মদিঘি, পদ্মদিঘির পাড়ে মস্ত বড় বটগাছ, আর তার কাছেই শ্মশান। যত বড় সাহসী হোক না কেন, এই জায়গার নাম শুনে কারো প্রাণ কাঁপে না এমন লোক বড় একটা দেখা যায় না। এর ওপর আবার সামনাসামনি ভূতের দেখা, কোটরগত চোখ, কঙ্কাল দেহ, শরীর হিম করা, বিশ্রী হাসি। গুণধরের প্রাণ কেঁপে উঠল। আমতা আমতা করে সে পিছন হটতে লাগলো। ভূতেরা ওর অবস্থা দেখে শুধু হাসছে আর এগিয়ে আসছে। কিছু দূর পিছন হেঁটে গুণধর দৌড় দিল। ভাবল এই যাত্রা হয়তো রেহাই পেল। কিন্তু গুণধরের ভাবনা চিন্তাই সার। সে জানে না যে সে কাদের হাতে পড়েছে আজ। তাদের হাত থেকে স্বয়ং শিবেরও রেহাই পাওয়া অসাধ্য ব্যাপার। দূর থেকে লম্বা হাত বাড়িয়ে চোঁ করে টেনে নিয়ে এলো তাকে ভূতের মোড়ল। তার নাম দীঘল নাসা। ভূতদের মধ্যে দীঘল নাসাকে সবাই ভয় করে চলে। যেমন তার বুদ্ধি, তেমনি তার ঘ্রাণ শক্তি। 10 মাইলের মধ্যে কে কি রান্না করছে, কে কি খাচ্ছে, সেই সব কিছু সে বলে দিতে পারে, এমন যথেষ্ট সে ক্ষমতা ধরে। নিমেষে তালগাছের মতন লম্বা হয়ে যেতে পারে সে। 1/2 মাইল দূর থেকেও হাত বাড়িয়ে জিনিস নিয়ে আসতে পারে। সবার উপরে দেখবার মতন হলো তার নাক। এত বড় তার নাক যে নাকের আড়ালে ঢাকা পড়ে থাকে সে নিজে। দীঘল নাসার নাক দেখে গুণধরের পিলে চমকে গেল। শক্ত হাতখানা শিথিল হয়ে পিঠের হাঁড়ি হাত থেকে পড়ে গেল। পিঠের হাঁড়ি অবশ্য পড়তে পারেনি, তার আগেই দীঘল নাসা তার আর এক হাতে তা ধরে ফেলেছে। হাঁড়িটা দীঘল নাসা তার নাকের সামনে ধরে বলল, জীবন একেবারে সার্থক। চিন্তা নাও গুণধর দাদা, আজ থেকে তোমার গুণগান গাইবে আমার চেলারা। কথার ফাঁকে সে এর মধ্যেই টপাটপ করে কয়েকটা পিঠে মুখে পুরে দিল। তার কাণ্ড দেখে তার চেলারা চেঁচামেচি আরম্ভ করে দিল। তারা বলতে লাগলো, এই গুরু, গুরু একা
দাও না একটু তো দাও গুরু। দীঘল নাসা হাত উঠিয়ে তাদের আশ্বাস দিয়ে বলল, ভাবি ভাবি, ঘাবড়াও মত। আরে আমার কি এটুকু জ্ঞান নেই যে তোদের পেলে আমি একা একাই সব খেয়ে ফেলবো? গুরু, বলছো তো পাবো, কিন্তু কখন আর পাবো? কখন পাবো গুরু? সবই তো তুমি উদরস্থ করলে। বলে উঠল একটা ছোকরা ভূত। এই, তোর নাম কি রে ছোড়া? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। ছোট হয়ে বড় বড় কথা বলিস। এই দন্তমসি, ছোকরাটা কে রে? আগে নতুন এইছে গুরু, অপারের লিডার নাকি ছিল যেন, নিজের দলের লোকই ছুরি মেরে পাঠিয়ে দিয়েছে এখানে। লিডার? সেই লিডার না হলে আর অমন চ্যাটাং চ্যাটাং কথা বলে? ওকে বল দন্তমসি, ওসব লিডারগিরি বাবু এখানে চলবে না। তা ওর নিজের দলের লোক ওকে মারলো কেন? এটা আর বুঝলে না গুরু, নিজেরা মেরে অপর দলের নামে দোষ চাপিয়ে দিয়েছে। এই নিয়ে জোর আন্দোলন চলছে সেখানে। চে 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 চে, এই কি মানুষের ধর্ম? ধর্ম কোথায় দেখছো গুরু? ধর্ম থাকলে কি আর আমাদের সংখ্যা এত বাড়ে? দিন দিন এত নতুন নতুন ভূতের আমদানি হচ্ছে এখানে যে শেষ পর্যন্ত আমাদেরই না পদ্মদিঘির আস্তানা ছেড়ে পালাতে হয়। তুই বলিস কি দন্তমসি? বলবো আর কি, একটু খোঁজ নিলে সব জানতে পারবে। সত্যি দিনকাল খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। নে নে নে, এগুলো তোরা ভাগ করে খা। পিঠের হাঁড়িটা দীঘল নাসা দন্তমসির হাতে দিয়ে দিল। দন্তমসি দেখে হাঁড়িতে আর বিশেষ কিছু নেই, কিন্তু সে কথা বলারও উপায় নেই। এইমাত্র উনি মানুষের সম্বন্ধে যা মন্তব্য করলেন, উনি নিজেই কি তার কম কিছু? হবে নাই বা কেন? মানুষ জন্মেও তো উনি ওইসব কর্মই করে এসেছেন। লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া ছিল ওর পেশা। ওখানেও জ্বালিয়েছে সবাইকে, আবার এখানে এসেও জ্বালাচ্ছে সবাইকে। এক নম্বর ধড়িবাজ যাকে বলে। দন্তমসি একটু একটু করে সেই পিঠেই সবাইকে ভাগ করে দিল। গুণধর তখনও দীঘল নাসার হাতে বন্দি। সুযোগ বুঝে এবার সে বলল, বলছি যে আমাকে এবার ছেড়ে দাও গুরু, আমাকে অনেকটা পথ যেতে হবে তো। হ্যাঁ, ছেড়ে দেব, তবে একা ছাড়া যাবে না। দাঁড়াও, দুজন সঙ্গে দিচ্ছি তোমার সঙ্গে। তারা তোমায় ঠিক মতো জায়গায় পৌঁছে দিয়ে আসবে। ও আমি একাই যেতে পারবো, ও, আমার সঙ্গে আর কাউকে দিতে হবে না গুরু। এই তা কি হয়? তুমি আমাদের কত কি খাওয়ালে, তার বদলে এই আঁধার রাতে তোমাকে একলা ছেড়ে দেব? আরে দিনকাল খারাপ, একটা বিপদ আপদ ঘটতে কতক্ষণ লাগে? না 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 না, ও হবে না। আমাকে তুমি তেমন মোড়ল পাওনি ভাই। হলেই বা তুমি মানুষ, তা বলে তোমার উপকার অপকার দেখবো না। কি খাওয়ালে আজ তুমি? পিঠে তো না, জানো, অমৃত। আরে চিরদিন তোমার কথা মনে থাকবে দাদা। দন্তমসি, মোড়ল দাদা, দুজন ভূতকে কোনো ধরতার সঙ্গে দাও তো, ওকে পৌঁছে দিয়ে আসো গোরা। হ্যাঁ দাদা, কোথায় যাবে তুমি এখন? যাব খলিশ খালি শ্বশুর বাড়ি। কার বাড়ি যাবে? যাব ষষ্ঠীচরণ গাইনের বাড়ি। তা যাও, তবে একটা কথা, ফিরবা কবে? কাল সকালেই ফিরবো। সকালে ফিরবা? ঠিক আছে, দুপুরে তাহলে তোমার নিমন্ত্রণ রইল আমার বাড়ি। নিমন্ত্রণ? ভূতের বাড়ি নিমন্ত্রণ? ভগবান, আরও কত কি যে শুনতে হবে তা কে জানে।
যত নষ্টেরই মূলেই হলো তার ওই বউ মোক্ষদা। সকালে উঠে কোথায় হরিগুরু নাম করব তা নয়, ঝগড়া আর ঝগড়া। আরে অত ঝগড়া যে বাড়িতে হয় তাদের কি আর ভালো হবে? তাদের বেঘরে প্রাণ যাওয়া ছাড়া আর উপায় নেই। না হলে সে ভূতের পাল্লায় পড়বে শেষ পর্যন্ত, এ কি সে কোনোদিন চিন্তা করেছে? মনে মনে যাই ভাবুক, মুখে বলল গুণধর, বলছি নিমন্ত্রণ খাবার মতো সময় পাবো না কালকে। আমার বিশেষ জরুরি কাজ আছে কি না, সেখানে না গেলেই নয়। না হলে শ্বশুর বাড়ি গিয়ে কি আর এত তাড়াতাড়ি কেউ ফিরে বলো? দেশে যাই বলো দাদা, নিমন্ত্রণ তোমাকে খেতেই হবে। তুমি আমাদের খাইয়েছো আর আমরা তোমাকে খাওয়াবো না? হ্যাঁ, তা কি কখনো হয়? বলছি যে আরেকদিন না হয় খাবো, কিন্তু কাল আমার সময় হবে না একেবারে। ঠিক আছে, সে কালকের কথা কালকে দেখা যাবে। তুমি এখন যাও। এই, তোমরা কে যাবে দাদার সঙ্গে? আমি আমিও। দুটো ছোকরা ভূত এগিয়ে এলো। দীঘল নাসা তাদের বলল, তোমরা দাদাকে খুব সাবধানে নিয়ে যাবে। একেবারে ওনার শ্বশুর বাড়ির উঠোনে দিয়ে তবে আসবে। দন্তমশি, তুমি কাল সমস্ত কিছু দেখাশোনা করবে, যেন কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে নিমন্ত্রণে। ছোকরা ভূত দুটো গুণধরকে তার শ্বশুর বাড়িতে দিয়ে এলো। হঠাৎ তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর যখন তার মুখে সমস্ত ঘটনা শুনল, তখন তাদের চোখ ছানা পড়া। ষষ্ঠীচরণ তো খুব বকাবকি করতে লাগলো গুণধরকে। মোক্ষদাকেও বলতে ছাড়ল না। গুণধর সব কথা বললেও ভূতের বাড়ি তার নিমন্ত্রণের কথাটা বলল না। ভাবল, তাহলে যদি তাকে আটকে দেয় শ্বশুর, আর রাতে ভূতের পাল্লায় পড়েছে বলে দিনের বেলাও যে পড়বে এমন তার হতে পারে না। অত ভয় করলে আর রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। মোক্ষদা শুনলেই হয়তো বলবে, দিনের বেলা ভূতের ভয়, সেই কথাটা আবার বলছো? লজ্জাও করে না তোমার? অত যখন ভয় তোমার, তখন মেয়ে ছেলের কাপড় পরে ঘোমটা দিয়ে ঘরে বসে থাকো তুমি। আমি না হয় রাস্তাঘাটে কাজ করব। সে রাত্রে আর খেতে দিল না শ্বশুর। পরের দিন আবার না খাইয়ে ছাড়ল না। বিলের থেকে শোল মাছ ধরে আনলো, সেই মাছের ঝোল আর ভাত। কিছু মাছ দিয়ে দিতে চেয়েছিল মোক্ষদার জন্য, কিন্তু গুণধর আনলো না। এমনিতেই বেলা হয়ে গেল। তারপর আবার মাছ নিলে যদি আবার ভূতের খপ্পরে পড়তে হয়, জেনে শুনে কে আর বিপদের ঝুঁকি নেয়? অনেক কথাবার্তার পর গুণধর রওনা দিল। লম্বা পা দুটো যত দূর সম্ভব লম্বা লম্বাই ফেলতে লাগলো সে। আজ আর ভূতের খপ্পরে পড়লে চলবে না। কিন্তু মানুষ ভাবে এক, হয় অন্য। অদৃষ্টে যা আছে তা কেউ খণ্ডাতে পারে না। গুণধর পদ্মদিঘির কাছে আসতে ভূতেদের মধ্যে সাড়া পড়ে গেল। দীঘল নাসার আদেশ মতো দুজন ভূত পটাংপট আর ক্যাকুরকু ছুটল গুণধরকে নিয়ে আসতে। গুণধরের কাছে গিয়ে তারা বলল, পেন্নাম হই দাদা, পেন্নাম হই। মোড়ল দিগল নাসা আমাদের পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? দয়া করে আপনি আমাদের দুজনের দুই কাঁধে পা দিয়ে বসুন। বসে পড়ুন। আপনাকে আমরা পক্ষীরাজ ঘোড়ার মতো উড়িয়ে নিয়ে একেবারে মোড়লের কাছে পৌঁছে দেব। একেবারে মোড়লের কাছে। গুণধর বুঝল আর রক্ষা নেই। তবু শেষ চেষ্টা একটু করে দেখতে দোষ কি? তাই সে বলল, বলছি কি ভাইটি আমার, ভাই আমাকে তোমরা ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। তা হয় না দাদা, একেবারে হয় না। আমাদের তাহলে আর মোড়ল রক্ষা রাখবে না। পদ্মদিঘির জলে জ্যান্ত পুঁতে দেবে। একদম জ্যান্ত। সে আমরা পারবো না দাদা, আমরা পারবো না। বলছি
তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাদের আমি 12টা পিঠে আর ইলিশ মাছ ভাজা খাওয়াবো। দুটোই লোভনীয় জিনিস, নাম শুনলেই জিভে জল আসে। ওদের জিভেতেও জল এলো, কিন্তু উপায় নেই। মোড়লের কথার অবাধ্য হবার সাহস তাদের নেই। তারা বলল, আমাদের ক্ষমা করবেন, ও কাজ আমরা পারবো না। আমরা একেবারে পারবো না দাদা। গুণধর অবাক হল। মানুষ হলে কিছুতেই এ লোভ সামলাতে পারত না, কিন্তু ভূত হয়ে ওরা তা কত সহজেই পারল। ওদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, তাই সে বলল, আচ্ছা চলো চলো, যেতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ। চলো, আমি হেঁটেই যাচ্ছি। না, তা হবে না। ও বাবা গো, তা একেবারে হবে না। তাহলে আমাদের রক্ষা থাকবে না। না, আপনার অসম্মান করা হয়েছে বলে আমাদের কঠোর শাস্তি পেতে হবে। ও কঠোর। অতএব আর আপত্তি না করে আপনি আমাদের কাঁধেই চেপে বসুন। আমাদের কাঁধে চাপুন না। গুণধর তাই করল। শো শো করে তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল ভূত দুটো। পদ্মদিঘির পাড়ের সেই বিরাট বট গাছের নিচে প্যান্ডেল হয়েছে। বাঁশ পাতার গেট, বাঁশ পাতার মালা করে চারিদিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গুণধর নামতেই কতগুলো পেতনি ঘেটু ফুল আর ধুত্র ফুল ছড়াতে লাগলো। মরা পোড়ানো বাঁশ দিয়ে সুন্দর একটা সিংহাসন তৈরি করেছে ভূতের কারিগররা। সেখানে তাকে বসতেও দিল। গুণধর বসলে দীঘলনাসা, দন্তমসি, আধারকাল প্রভৃতি গণ্যমান্য ভূতেরা এগিয়ে এলো। দীঘলনাসা একটা ভাষণও দিয়ে ফেলল। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা। গুণধর জীবনে অনেক নিমন্ত্রণই খেয়েছে, কিন্তু আজকের এই আয়োজনের কাছে সেসব কিছুই না। নানান রকমের মাছ আর নানান রকমের মিষ্টি। কোথা থেকে এসব জোগাড় করলো ভূতেরা, ভেবে ভেবে অবাক হয়ে গেল গুণধর। খেতেও সবগুলো হয়েছে একেবারে অপূর্ব। আহা, অনেক দিন এমন খাওয়া খায়নি সে। খেতে বরাবরই একটু বেশি ভালোবাসে গুণধর। গরিব বলে মনের ইচ্ছা মনেই থেকে যায় তার। ভগবান আজ বোধহয় তার সে আশা পূরণ করল। ভুলে গেল সে যে ভূতের বাড়ি নিমন্ত্রণ খাচ্ছে, ভুলে গেল এ ভূতের খাওয়া। পেট ঠেসেই খেল গুণধর। তারপর আবার তাকে ভূতেরা কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। গুণধর বাড়ি পৌঁছে ভাবল, সব কথা মোক্ষদাকে বলে কাজ নেই। আবার ভাবল, বলাই ভালো। এই সব ভাবছে এমন সময় দেখে মোক্ষদা তাকে ডাকছে, আর সে বিছানায় শুয়ে আছে। কি গো, বলছি কত বেলা অবধি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোবে? ওটো ওটো বলছি। কি গো, কি হলো? গুণধর অবাক হলো। উঠোন থেকে সে বিছানায় এলো কখন? কিছুতেই সে কথা সে মনে করতে পারল না। এইটুকু শুধু মনে পড়ল যে কাল রাগ করে বাড়ি থেকে বের হয়ে পাঁচু গোসাইয়ের আখড়ায় গাঁজার নেশাটা একটু বেশি হয়ে গেছিল তার। শেষ হল আজকের গল্প। কণ্ঠ অর্পিতা দে, জয় মহাপাত্র এবং সম্মান রায়। শব্দগ্রহণ, শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। সম্পাদনা এবং সামগ্রিক পর্ব পরিচালনায় সম্মান রায়। এরকম আরও আকর্ষক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রোল সাউন্ড গপ্প এবং কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত।